বসন্তের আবেদন যেন গুরুত্ব হারিয়েছে। কবিভক্ত বুঝতে পারছেন না কেন কবি বসন্তের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ঋতুরাজকে উপেক্ষা করে কবি যেন তাকে তীব্র ব্যথা দিয়েছেন। তাহলে শিক্ষার্থীরা খ নম্বর প্রশ্নে যেটি জানতে চাওয়া হয়েছিল সেটি আমরা এখানে উত্তরটি লিখলাম। গ নম্বর প্রশ্নে বলা হয়েছিল উদ্দীপকের প্রথম দু চরণে তাহারই পরে মনে কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে আলোচনা করো। তাহলে এই প্রশ্নটি আলোচনা করার আগে আমরা উদ্দীপকের প্রথম দুইটি লাইন পড়ে আসি একবার। প্রথম দুটি লাইনে বলা হয়েছিল যারে খুব বেশি ছিল ভালো সে মরে ছেড়ে চলে গেল। তাহলে এখানে বোঝানো হয়েছে যাকে আমি খুব বেশি ভালোবেসেছিলাম সে আমাকে ছেড়ে চলে গেছে। তো এখন আমরা এই দুটি লাইন দ্বারা ঠিক কি বোঝানো হয়েছে বা এই দুটি লাইনের মাধ্যমে আমাদের তাহারই পরে মনে কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে সেটি আমরা এখন আলোচনা করব। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে, ঘ নম্বর উত্তরে আমরা লিখে রেখেছি উদ্দীপকের প্রথম দু চরণে তাহারই পরে মনে কবিতার বিষাদময় রিক্ততার হাহাকার দিকটি প্রকাশ পেয়েছে। তাহারই পরে মনে কবিতার বসন্তের প্রকৃতির অপরূপ সৌন্দর্য কবি মনে আনন্দের শিহরণ জাগাবে। তিনি তাকে ভাবে ছন্দে সুরে ভরিয়ে তুলবেন সেটাই প্রত্যাশিত। কিন্তু কবি মন যদি কোনো কারণে শোকাচ্ছন্ন বা বেদনা ভরাতুর থাকে তবে তা কবির অন্তরকে স্পর্শ করতে পারবে না। কবির মন জুড়ে আছে শীতের বৃত্ত ও বিষণ্ণ ছবি। তার মন গভীরভাবে দুঃখ ভারাক্রান্ত, তার কণ্ঠ নীরব। শীতের করুণ বিদায়কে কবি কিছুতেই ভুলতে পারছেন না। আর তাই বসন্তও তার মনে কোনো সাড়া জাগাতে পারছে না। প্রসঙ্গত উল্লেখ্য তার প্রথম স্বামী তার কাব্য সাধনা প্রেরণার পুরুষ ছিলেন। তারই আকস্মিক মৃত্যুতে কবি অন্তরে যে বিষণ্ণ বেদনার রিক্ততার সুর বেজে উঠেছে তারই সুস্পষ্ট প্রভাব ও ইঙ্গিত এ কবিতায় বিধৃত হয়েছে। উদ্দীপকের কবিতায়ও উদ্দীপকের কবিতাংশেও রয়েছে আকস্মিক বিচ্ছেদ বেদনার করুণ হাহাকার। কেননা কবি যাকে ভালোবেসেছিলেন সে ছিল তার জীবন ছায়া। সে শুধু মায়া ভরা স্মৃতি রেখে তার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে গেছে। তার জীবন এখন ফাঁকা, তিনি এখন একাকী। সব সৌন্দর্যবোধ সবকিছুর গুরুত্ব এখন ম্লান হয়ে গেছে। তাই অপরূপ প্রকৃতির রূপের প্রতি তার কোনো আকর্ষণ নেই। কেননা সমস্ত মন পড়ে আছে কেবল তারই জন্য। কাজেই একথা বলা যায় যে উদ্দীপকের প্রথম দু চরণে তাহারই পরে মনে কবিতার বিষণ্ণ বেদনার রিক্ততার সুর প্রকাশ পেয়েছে। তাহলে শিক্ষার্থীরা আমরা খুব ছোট আকারে গ নম্বর প্রশ্নের উত্তরটি আলোচনা করলাম। এবার ঘ নম্বর প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছিল উদ্দীপকটি যেন তাহারই পরে মনে কবি মর্মবাণীকে ধারণ করেছে। তোমার মতের পক্ষে যুক্তি দাও। তাহলে এই প্রশ্নের উত্তরটি আমরা কিভাবে লিখতে পারি সেটি চলো আলোচনা করি। ঘয়ের উত্তর আমরা এভাবে লিখতে পারি। ঘ উদ্দীপকটি যেন তাহারই পরে মনে কবিতার মর্মবাণীকেই ধারণ করেছে। কথাটা যথার্থ ও যৌক্তিক। কেননা উদ্দীপক এবং তাহারই পরে মনে কবিতার মর্মবাণী একই। প্রিয়জন হারানোর বেদনা বড়ই মর্মান্তিক। যে প্রিয়জন কষ্ট দুঃখে সমব্যথী, উৎসাহ অনুপ্রেরণার উদার প্রেম ভালোবাসায় অতুলনীয়, বন্ধুত্বে অনুপম, সেই প্রিয়জনকে কখনো বিস্মৃত হওয়া যায় না। তাকে হারিয়ে জীবন হয়ে যায় রিক্ত শূন্য মূল্যহীন। উদ্দীপকে এবং তাহারই পরে মনে কবিতায় প্রিয়জন হারানোর বিষণ্ণ বেদনার রিক্ততার হাহাকার ধ্বনিত হয়েছে। এটাই এ দুটো মর্মবাণী বা মূল সুর। উদ্দীপকের কবিতাংশে কবি যাকে ভালোবেসেছিলেন সে তার জীবন থেকে চলে গেছে চিরদিনের মতো। শুধু রয়ে গেছে মায়া ভরা স্মৃতি। অপরূপ প্রকৃতি সৌন্দর্য তার ভালো লাগে না। রিক্ত শূন্য একাকী জীবনে তার স্মৃতিটুকুই এখন সান্ত্বনা। একইভাবে তাহারই পরে মনে কবিতার কবি তার স্বামী সৈয়দ নেহাল হোসেনকে হারিয়ে রিক্ত ও শূন্য হয়ে গেছেন। কেননা তিনি ছিলেন তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও প্রেরণাদাতা। এর ফলে তার সাহিত্য সাধনাও নেমে আসে এক দুঃসহ বিষণ্ণতায়। কবিমন আচ্ছন্ন হয়ে যায় রিক্ততার করুণ হাহাকারে। উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে একথা নির্দ্বিধায় বলা যায় যে উদ্দীপকটি তাহারই পরে মনে কবিতার মর্মবাণীকেই ধারণ করেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলে আমি আমাদের বোর্ড বইয়ের তাহারই পরে মনে কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তরটি আলোচনা করলাম।